আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আস্থার গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৩৪। রাতের ঘন আধার কেটে গিয়ে আকাশে নতুন সূর্য উদিত হয়। সূর্য রশ্মির স্নেহতলা ছড়িয়ে পড়ে প্রাসাদের ভেতরে। প্রাসাদের বড় বড় জানালা দিয়ে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে মার্বেলের মেঝেতে। এলড্রা রাজ্যের রাজকীয় প্রাসাদটা ধীরে ধীরে ঘুম থেকে জাগ্রত হচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেনাসীয় রক্তজবা আর রজনীগন্ধার সুবাস। বারান্দার পাশ দিয়ে ভেসে আছে পাখিদের কলকল ধ্বনি। রাজপ্রাসাদের রান্নাঘরে তখন তুমুল ব্যস্ততা। সার্ভেন্টরা ব্রেকফাস্ট তৈরি করছে, কেউ চা বানাচ্ছে, কেউ বা রুটি খামি তৈরি করছে। ফিওনা তখনও পুরোপুরি জেগে ওঠেনি, চোখ জোড়া আধবোজা, কিন্তু ঘুমের ঘোরে মুখে এক টুকরো হাসি লেগে আছে। আজকের দিনটা বিশেষ একটা দিন। আজকে জ্যাসপার ফিওনার রিসেপশনের দিন। তবে গতকালের কথাগুলো এখনও ফিওনার মস্তিষ্কে ভাসছে, অ্যাকোয়ারা লিওঝান আর নিজের ভবিষ্যতের জীবনের চিন্তা নিয়ে। এদিকে জ্যাসপার এখনও ছাদের কক্ষের নরম সোফায় এলোমেলো হয়ে শুয়ে আছে। পাশেই ফ্লোরে পড়ে রয়েছে এক গ্লাস অর্ধেক ওয়াইন। মুখে হালকা হাসির রেখা ফুটে উঠেছে, যা দেখে মনে হচ্ছে কোনো এক সুখের স্মৃতির স্বপ্নে ডুবেছিল কিয়ৎক্ষণ আগেই। আর এথেরিয়ান ভোরবেলা চুপচাপ নিজের কক্ষে ফিরে এসেছে। বিছানায় গা এলিয়ে দিয়েছিল, মাথাটা ভার ছিল, তবুও মনে হালকা প্রশান্তি বিদ্যমান ছিল। আর থারিনিয়াস এখনও আলবিরার কক্ষে, আলবিরার পাশে কমফোর্টারের নিচে মাথা গুজে ঘুমিয়ে আছে। লম্বা রাজকীয় ডাইনিং টেবিলে আস্তে আস্তে জড়ো হচ্ছে প্রাসাদের সকলে। সুন্দর সুন্দর রূপালী সোনালি থালায় সাজানো হচ্ছে এলড্রা রাজ্যের ঐতিহাসিক রকমের সুস্বাদু খাবার। খাবারের আইটেমে রাখা রয়েছে মধুতে ভাজা রুটি, ভেনাসীয় ফল দিয়ে তৈরি হালকা ঝাল সালাদ আর এক ধরনের নীলচে চা, যার গন্ধে ঘুম কেটে যাওয়ার উপক্রম। ফিওনা টেবিলের এক কোণে বসে আছে, সফেদ রঙের ঢিলাঢালা একটা পোশাক পরে। চোখে চোখে খুঁজে বেড়াচ্ছে জ্যাসপারকে। ঠিক তখনই জ্যাসপার উপস্থিত হয় ডাইনিং কক্ষে। জ্যাসপারের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে আর চোখে রয়েছে একরাশ ক্লান্তি। হাঁটার পদক্ষেপ কিছুটা ঢুলু ঢুলু। বসার সময় চেয়ার টানতে গিয়ে হোঁচট খায় একবার। ফিওনা সরু চোখে তাকায়। জ্যাসপার ফিওনার বরাবর উল্টো পাশে চেয়ারে বসেছে। ফিওনার সাথে সাথে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, প্রিন্স, তোমার চোখ জোড়া লাল কেন? জ্যাসপার আবছা হাসি দিয়ে বলল, রাতে ঠিকমতো ঘুম হয়নি তাই। কিয়ৎক্ষণ বাদে ডাইনিংয়ে প্রবেশ করে এথেরিয়ান। ওর চুলগুলো এলোমেলো আর শার্টে লেগে আছে ওয়াইনের হালকা দাগ। চেয়ার টেনে বসে গলা কিছুটা খাকিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। রাজা ড্রাকনিস তার দুই পুত্রের দিকে তাকিয়ে বুঝতে পারল গতকালে এরা কিছু একটা কাণ্ড করেছে। ফিওনার পাশে বসা অ্যাকোয়ারা তখন কিছুটা কপাল কুঁচকে ভাবল, এই দুজন এমন দুলছে কেন। ঠিক তখনই থারিনিয়াস আর আলবিরা একত্রে প্রবেশ করে ডাইনিংয়ে। থারিনিয়াসের হাঁটাও কিছুটা এলোমেলো। মাথার পেছনে ঝুঁটি বেঁধে চোখে সাদা চশমা পরে ডাইনিংয়ে বসতেই প্রথমেই হাতে চা নিল। তারপর চা খেতে খেতে বলল, গতকালের রাতটা ভালোই কেটেছে, কি যে একটা শান্তি লাগছে। হঠাৎ করে ডাইনিং টেবিলে খানিকটা নিস্তব্ধতা বিরাজ করল। সকলের খাবার চলতে থাকলেও সবার মধ্যে কিছুটা চাপা উত্তেজনা। রাজা ড্রাকনিস ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর একে একে চোখ তুলে পরখ করে যাচ্ছেন তিনজনের দিকে। জ্যাসপার, থারিনিয়াস আর এথেরিয়ান তিনজনের চোখেই ঘুম ঘুম ভাব স্পষ্ট, এলোমেলো হাসি আর শরীরের স্পষ্ট রাত জাগার ক্লান্তি। ড্রাকনিস চায়ের কাপ নামিয়ে রেখে গম্ভীর স্বরে বললেন, আমরা সবাই জানি রাজপ্রাসাদে এই মুহূর্তে উৎসবের আমেজ চলছে। আমার বড় ছেলের বিবাহ হয়েছে কাল, কিন্তু তোমরা কি ভুলে গেছো, তোমরা শুধু আমার সন্তান না, এই এলড্রা রাজ্যের ভবিষ্যৎ। জ্যাসপার তখন নির্বিকার ভঙ্গিতে মধুতে ভাজা রুটি ধীরে ধীরে চিবিয়ে খাচ্ছিল। এথেরিয়ান চুপচাপ বসে আছে। থারিনিয়াস মৃদু গম্ভীর ভঙ্গিতে চা পান করছিল। ড্রাকনিস পুনরায় তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাদের রাত জাগা, মাতাল হওয়া এসব নিয়ে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আজকে তোমাদের মুখের অবস্থা থেকে বুঝতে পারলাম তোমরা নিজেদের সীমারেখাও ভুলতে শুরু করেছো। রাজপরিবারের নামডাকের সাথে দায়িত্ব কর্তব্যেরও মিশে থাকে। সেটা যদি এখন থেকেই না বোঝো তাহলে এলড্রা রাজ্য সামলাবে কি করে। আমি সত্যি আমার ছেলে জ্যাসপারের থেকে এমন আচরণ আশা করিনি, কারণ সে সমগ্র ভেনাসের একমাত্র প্রিন্স। সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে এসে হঠাৎ তার এমন আচরণ আমাকে সত্যি হতাশ করছে। ফিওনা একটু অবাক হয়ে রাজা ড্রাকনিসের দিকে তাকালো। সাধারণত তিনি এমন গাঢ় রূঢ় গলায় কখনো কথা বলেন না। জ্যাসপার মাথা উঁচু করে মৃদু শান্ত স্বরে বলল, ড্রাকনিস, আপনি নিশ্চিন্তে থাকুন, এরপর থেকে আর কখনো এমনটা হবে না। আমি কখনই আর আপনাকে হতাশ করব না, এটা আমার প্রতিজ্ঞা। এথেরিয়ান তখন তালে তাল মিলিয়ে বলল, বাবা, আমাদের ক্ষমা করুন, বুঝতে পারিনি ব্যাপারটা এত বড় পর্যায়ে চলে যাবে। ড্রাকনিস তখন চোখ কিছুটা শান্ত করেন।
তিনি তার ছেলেদের উদ্দেশ্যে শান্ত গলায় বললেন, আমার রাগ তোমাদের উপর নয়, আমার রাগ এই বিষয়ে যে তোমরা রাজপুত্র হয়ে এরকম একটা ভুল করেছ। আজ রিসিপশন, ভেনাসের দূর দূরান্ত থেকে অতিথি আসবেন, সবাই তাকিয়ে থাকবেন তোমাদের দিকে। তাই আমি আর কোনো অপ্রিয় পরিস্থিতি চাই না, তোমাদের সাবধান করে দেওয়া হলো। তারপর তিনি নিজের রাজকীয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, সকালের সভা শেষে এবার যার যার নিজের জায়গায় ফিরে যাও। একটু পরে রাজপ্রাসাদের ডেকোরেশনের কাজ শুরু হয়ে যাবে, তাই যার যে দায়িত্ব সে সেই কাজে লেগে পড়ো। সকলে যখন ডাইনিং টেবিল ছেড়ে উঠে গেল, ফিওনা তখন জ্যাসপারের হাত ধরে টেনে বারান্দার একপাশে নিয়ে গেল। জ্যাসপার এক প্রকার অপরাধী চোখে ফিওনার দিকে কোমল দৃষ্টিতে তাকালো। বারান্দার হালকা রোদের সোনালি আভা ছড়িয়ে আছে, সকালের একটা স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে বারান্দা দিয়ে। ফিওনা কপট রাগ দেখিয়ে বলে উঠল, কাল রাতে অ্যালকোহল পান করেছো কেন? জ্যাসপার হালকা হেসে ফিওনার দুবাহু ধরে বলল, কালকে শেষ ব্যাচেলার পার্টি করলাম তাই। ফিওনা চিন্তিত চোখে বলল, রাজা ড্রাকনিস কি বলছে শুনোনি? জ্যাসপার ফিওনার দুগালে হাত রেখে কোমল স্বরে বলল, হ্যাঁ শুনেছি তো আমার মহারানী, তুমি একদম চিন্তা করো না, আজকের রিসেপশন সুন্দরভাবে কাটবে, কথা দিচ্ছি। আর রাতে তো আমাদের বাসর, তাই না? ফিওনা তখন দু হাতে জ্যাসপারের গলা জড়িয়ে মিষ্টি কণ্ঠে বলল, তা আজকে আবার কি দিয়ে বাসর করার ইচ্ছা ফায়ার মনস্টার? জ্যাসপার তখন ফিওনার দিকে খানিকটা ঝুঁকে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলল, অ্যালকোহল হামিংবার্ড। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম, সূর্য তখন ধীর গতিতে অস্ত যাচ্ছে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ল্যাভেন্ডার, নীল ও হালকা গোলাপি রঙের কুয়াশার মতো এক মায়াবী আভা, ঠিক যেমনটা দেখা যায় রূপকথার শেষ পৃষ্ঠায় আঁকা রাজকীয় সন্ধ্যায়। দূরের পাহাড়ের গায়ে পড়ছে কমলা রঙের আলো, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ড্রাগনরূপী রক্ষীদের আকাশচারী টহল। আকাশে উড়ছে সাদা ল্যাভেন্ডার পতাকা, আর প্রতিটি কোণে বাতাসে বেজে উঠছে সুরেলা বাদ্যযন্ত্রের শব্দ। রিসিপশনের জন্য এলড্রা প্রাসাদ আজ যেন হয়ে উঠেছে এক রাজকীয় স্বপ্নের প্রতিরূপ। সাদা ও ল্যাভেন্ডার এই দুই রঙের গোটা রাজ্য রাঙিয়ে তোলা হয়েছে। চারপাশে আজ যেন হয়ে উঠেছে স্বর্গের কোনো এক খোলা দরজা। এলড্রা রাজ্যের প্রধান চত্বরে বসানো হয়েছে সুদৃশ্য রঙিন প্যান্ডেল, যার ছাউনি সাদা রেশমে মোড়ানো, আর তার প্রতিটি কিনারায় লাগানো হয়েছে ল্যাভেন্ডার আর রূপালি ফ্রিঞ্জ। মাটিতে বেছানো একদম দুধ সাদা রঙের গালিচা, আর গালিচার মাঝে আবার ফুটে উঠেছে জ্যামিতিক বেগুনি ফুলের নকশা। প্রাসাদের চারপাশ ঘিরে লাগানো হয়েছে শত শত সাদা মোমবাতি, তাদের ওপর লেগে আছে ছোট ছোট হীরার দানার মতো ঝকমকে পুঁথি। রাতের হালকা বাতাসে যখন এসব মোমবাতির শিখা দুলে উঠবে, তখন মনে হবে আকাশের তারা যেন মাটিতে নেমে এসেছে। প্রাসাদের মূল হলরুমটাকে সাজানো হয়েছে মুক্তার মতো ঝিলমিলে আলোর ধারায়। ছাদের উপর ঝুলছে স্ফটিকের বিশাল ঝাড়বাতি, যার প্রতিফলিত আলো নেমে এসেছে মেঝেতে, ঠিক যেন স্নিগ্ধ ভোরের রোদের মতো। হলরুমের প্রবেশদ্বার থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত ল্যাভেন্ডার ফুলের পাপড়ি দিয়ে বেছানো হয়েছে পথ। প্রবেশদ্বারের দুই পাশে দাঁড় করানো হয়েছে সাদা মার্বেলের ড্রাগনের ভাস্কর্য, আর সেই ভাস্কর্যের চোখ থেকে নির্গত হচ্ছে ক্ষীণ বেগুনি আলো। প্রতিটি শাড়ির আসনের পেছনে বাঁধানো হয়েছে রূপালি ফিতায় মোড়ানো ছোট্ট ফুলের তোড়া। দেওয়ালের চারপাশে টাঙানো হয়েছে পাতলা সাদা পর্দা, আর মেঝেতে তার মাঝে ল্যাভেন্ডার রঙের পুষ্পমালার মতো সূক্ষ্ম সোনালি কারুকাজ করা হয়েছে। মঞ্চের উপর রাখা হয়েছে দুটি সিংহাসন, একটি সাদা মুক্তোর মতো ঝকঝকে, আর একটি সোনালি রঙের। তাদের পেছনে রয়েছে বিশাল একটি পর্দা, তাতে সূর্য আর নক্ষত্রের নিখুঁত ক্যালিগ্রাফি করা হয়েছে। দেখে মনে হচ্ছে ভেনাস আর পৃথিবীর মিলনরেখা আঁকা হয়েছে সেই ক্যালিগ্রাফিতে। বাতাসে মৃদু সুগন্ধি ছড়িয়ে যাচ্ছে। লুনেরা ফুলের একটি এলড্রা রাজ্যের বিশেষ সুগন্ধি ফুল। হলরুমের প্রতিটি কোণ থেকে বয়ে আসছে ছোট ছোট জলরাশির ফোয়ারা থেকে নীলাভ জলের ধারা, আর সেই জলে ভেসে বেড়াচ্ছে সাদা পাপড়ির ফুল। চারিদিকে রাজ্যের সেনারা, প্রজারা আর অতিথিরা পরেছে ল্যাভেন্ডার রঙের সাজসজ্জা। আজকে নবদম্পতি বাদে সবাই ল্যাভেন্ডারে সেজেছে। আধার যত ঘনিয়ে আসবে, আলোতে ঝলমল হয়ে উঠবে পুরো প্রাসাদ। রিসেপশন পরিণত হবে এক রাজকীয় উৎসবে, যার কথা বছরের পর বছর মনে রাখবে এলড্রা রাজ্য। আচমকাই পুরো এলড্রা প্রাসাদ নিস্তব্ধ হয়ে যায়। শুধু কানে এলো এক অভিজাত ঘোড়ার খুরের শব্দ। সেই শব্দ ধীরে ধীরে প্রবেশ করে রাজচত্বরে। সকলের চোখ তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মহাপ্রাচীন পঙ্খিরাজ ঘোড়ার দিকে, যার ডানাগুলো রূপালি আভায় চকচক করছে আর লেজে জড়ানো হয়েছে বেগুনি ঝালার।
পঙ্খিরাজের পিঠে বসে আছে জ্যাসপার অরিজিন, এলড্রা রাজ্যের প্রিন্স, আজকের রিসেপশনের বর। তার পদক্ষেপ রাজকীয় মাধুর্যে ভরে উঠেছে, এমন দৃশ্য যা এর আগে কেউ কখনো দেখেনি। জ্যাসপারের পরনে আজ সাদা ও রূপালি রঙের মেশানো দীর্ঘ চুড়িদার কুর্তা ধরনের রাজপ্রাসাদ পোশাকের বুকে সূক্ষ্মভাবে নকশা করা হয়েছে ড্রাগনের চিত্র, যেটা রূপার সুতায় বোনা হয়েছে। পোশাকের কাঁধে পড়ে আছে হালকা নীলাভ ছায়ার এক রাজ চাদর। চাদরটা ঝুলে আছে পেছনে রেশমের ধারার মতোই। কোমরে বাঁধা আছে পাতলা একটা রূপার বেল্ট। বেল্টের মাঝখানে বসানো একটা সাদা জ্যোতিষ্ক আকৃতির পাথর, যা শুধু রাজপরিবারের উত্তরাধিকারীদের পরিধান করার অনুমতি থাকে। চুলগুলো সুন্দর করে সেট করা, আর তার সবুজ নেত্রদ্বয় দুটি গভীর হয়ে আছে, নদীর ঠান্ডা ঢেউয়ের মতো তবুও দুরন্ত। আর রক্তিম বেগুনি ঠোঁটজোড়া একটুখানি সংযুক্ত হাসি ফুটে আছে। পঙ্খিরাজ ঘোড়াটা থেমে গেল সিংহাসনের ঠিক সামনে, আর ঘোড়ার হতে জ্যাসপার ধীরে ধীরে নেমে পড়ল মাটিতে। জ্যাসপারের পা রাখার সময় চারপাশে হালকা রূপালি ধোঁয়ার মতো এক আভা ফুটে উঠল, ঠিক যেন ড্রাগন রক্তের উত্তরাধিকারী পা স্পর্শ করল রাজভূমিকে। সবাই নিঃশব্দে দেখল সে ধীরে ধীরে এগিয়ে গেল সিংহাসনের দিকে। তারপর এক চমৎকার ভঙ্গিতে বসে পড়ল তার আসনে, যা দেখে মনে হলো শতাব্দীর জন্য বানানো এই অটুট সম্মান চিহ্নতে নিজেকে স্থাপন করল আজ এলড্রা রাজ্যের আকাশের নিচে জ্যাসপার একমাত্র আলো হয়ে উঠল। আজকে যা বলে দিচ্ছে নির্বিঘ্নে, নির্ভুল এবং অতুলনীয়। কিয়ৎক্ষণ বাদে প্রাসাদের সোনালি ঘণ্টা বেজে উঠল। ফুল ছড়ানো সিঁড়ি বেয়ে প্রবেশ করল একটি রাজকীয় পালকি। পালকিটি ছিল রাজকীয় কাঠের তৈরি, যার খায়ে খোদাই করা হয়েছে ফুলের নকশা। পালকির চারপাশে ঝুলছে বেগুনি আর সাদা রঙের রেশমি মালা। পালকিটি টেনে আনছে এলড্রা রাজ্যের অভিজাত রক্ষীরা। তাদের কাঁধে পালকি, আর তিলের প্রতিটি পদক্ষেপে ছন্দময় ধ্বনি ছড়াচ্ছে। পালকির পর্দা একটু সরতে হালকা করে দেখা মিলল ফিওনার, আজকের প্রাসাদের নববধূ। তার পরনে বিশাল সাদা রঙের রাজকীয় গাউন, সিল্ক ও লেইসের সূক্ষ্ম কারুকাজে বোনা গাউনটা। গাউনের পেছনে টানা লম্বা ট্রেইন, যেখানে যেন মেঘের ধারা টেনে আনছে সাথে করে। মাথায় হালকা হীরা খচিত মুকুট, কানে ঝুলছে ভেনাসীয় হীরার দুল। ফিওনার গলার হীরারটি এলড্রা পরিবারের উত্তরাধিকারীদের জন্য বরাদ্দ, যেটা চন্দ্রপাথরের একটি ছোট্ট টুকরোর মতো। পালকি থেমে গেল সিংহাসনের কয়েক কদম দূরে। রক্ষীরা ধীরে ধীরে পর্দা সরাল, আর ঠিক তখনই কৃত্রিম চন্দ্রের আলো এসে পড়ল ফিওনার মুখশ্রীতে। সাদা গাউনের ঝলক আর রূপালী অলঙ্কার আর মাথার হীরকের মুকুট, সব মিলিয়ে তৈরি হলো এক অপার্থিব দৃশ্য। ফিওনা ধীরে ধীরে পালকি থেকে নেমে পড়ল, হালকাভাবে গাউন সামলে নেয়। এই দৃশ্য দেখে থমকে যায় দূরে সিংহাসনে বসে থাকা জ্যাসপার। তার চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট অল্প ফাঁকা হয়ে যায়, যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। চারপাশের সুর, মানুষের কোলাহল, বাদ্যযন্ত্র সব মুছে যায় তার মস্তিষ্ক থেকে। ওর মনে হতে থাকে যেন স্বর্গ থেকে কোনো পরী নেমে এসেছে মাটিতে, শুধু ওর জন্যই জন্ম এই পরীর। ফিওনার প্রতিটি পদক্ষেপে জ্যাসপারের হৃদয় ছুটে চলছে বুনো ঘোড়ার মতোই। এখনই হৃদয় বেরিয়ে আসবে তার পাঁজর ছেড়ে। তার সবুজ দৃষ্টিতে তখন ধরা পড়ে একরাশ বিস্ময় আর উপচে পড়া ভালোবাসা। ফিওনা ধীরে ধীরে হাঁটতে লাগলো সিংহাসনে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পায়ে হিল জুতা আর ভারী রূপালী গাউন, তাতে ওর হাঁটা কষ্টকর হয়ে যাচ্ছে। প্রতিটি কদমে ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, আর চুলের ভাঁজে ঘাম জমে ওঠে, ঠোঁট শুকিয়ে আসে। হঠাৎ জ্যাসপার বসা থেকে উঠে দাঁড়ায়, কারো কোনো তোয়াক্কা না করে এগিয়ে যায় ফিওনার দিকে। উপস্থিত অতিথিদের মাঝে গুঞ্জন শুরু হয়, কিন্তু জ্যাসপার নির্লিপ্ত। ওর চোখ তখন শুধু ফিওনার দিকে ছিল। থেমে যাও ওখানেই, জ্যাসপার মৃদুস্বরে বলল। তারপর ফিওনার কাছে এসে এক ঝটকায় ফিওনাকে কোলে তুলে নেয়। গাউনের পেছনের টানাও জ্যাসপার সামলে নেয় নিপুণভাবে। তার চোখে তখন একটাই ভাষা ফুটে ওঠে, তুমি আমার একমাত্র রানী, তোমাকে এক ফোঁটাও কষ্ট পেতে দেব না আমি। সারা প্রাসাদ তখন স্তব্ধ, অতিথিদের মুখে একটুখানি বিস্ময়ের হাসি, কিন্তু ফিওনার গাল হয়ে ওঠে হালকা লালিমা। জ্যাসপার ধীরে ধীরে কোলে করে ফিওনাকে নিয়ে আসে সিংহাসনের সামনে, কোমলভাবে বসিয়ে দেয় সিংহাসনে, এক রানীর আসনে। তারপর নিজেও গিয়ে বসে পড়ে পুনরায় নিজের আসনে। ফিওনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, হাতে রাখা যেন বলে দেয়, তুমি ভয় পেলে আমি হব তোমার একমাত্র ভরসা। নবদম্পতি সিংহাসনের পাশে রাজকীয় আসনে বসে আছেন রাজা ড্রাকোনিস, আর
ঠিক তার পাশেই রাজা জারেন, আর তাদের মাঝখানে মাথা উঁচু করে বসে আছেন লিয়ারা। তিনজনেই গর্ব আর আনন্দ মাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্যাসপার ফিওনার পানে। হলরুম ধীরে ধীরে ভরে উঠেছে উজ্জ্বল ল্যাভেন্ডার পোশাক পরিহিত অতিথিদের পদচারণে। চারপাশে গানের সুর বাজছে আর আতিথেয়তায় ব্যস্ততা চলছে পূর্ণ মাত্রায়। এদিকে সিলভা আর অ্যালিসা রাজ পরিবারের প্রিন্সেসের মতো করে রূপসজ্জায় ব্যস্ত। সাজঘরের রঙে আর অলংকারের ছায়াপটে আলো ছড়িয়ে পড়েছে। এথিরিয়ান আর থারিনিয়াস সামনের প্রবেশপথে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। একজন একজন করে পরিচিত মুখ আসছে, ড্রাগনদের সম্মানিত সদস্য, দূর রাজ্য থেকে আগত দূতেরা, আর রাজা ড্রাকোনিসের আর রাজা জারেনের পুরনো বন্ধুজনেরা। অ্যাকোয়ারা ল্যাভেন্ডার রঙের গাউন পরিহিত হালকা সাজে হয়ে উঠেছে অতুলনীয় এক সৌন্দর্যের প্রতীক। তার হাতে ধরা কয়েকটি দামি শপিং ব্যাগ। দরজায় দাঁড়িয়ে আছে কিছুক্ষণ ধরে, মুখে একরাশ দ্বিধা থাকা সত্ত্বেও চোখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস। অভ্যর্থনার ব্যস্ততা থেকে সরে এসে সে ছুটে এলে লিওঝানের কক্ষে। একেবারে নরম গলায় বলল, আপনি কি আজ প্রিন্স আর ফিওনার রিসেপশনে আসবেন না লিওঝান? লিওঝান অতিথি কক্ষের জানালার পাশে দাঁড়িয়েছিল, উল্টো ঘুরে বাইরের দিকে তাকিয়ে। লিওঝান কোনো প্রতিক্রিয়া দেখালো না। একেবারে ধীরে ধীরে কক্ষের ভেতরে এগিয়ে এসে বলল, আপনি জানেন না, আজ ফিওনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, আর ফিওনাই চেয়েছে আপনি যেন আজকের দিনটায় ওর পাশে থাকেন। আপনি তো ফিওনাকে মন থেকে প্রিন্সের জন্য স্যাক্রিফাইস করেছেন, তাহলে এখন যদি না যান তার মানে কি বোঝায় আপনি এখনও ওকে স্যাক্রিফাইস করেননি মন থেকে? লিওঝান একবার চোখ নামিয়ে ঘুরে তাকায় একোয়ারার দিকে, চুপ করে থাকলো কয়েক পল। একোয়ারা হালকা হাসলো, কিন্তু ওর গলায় কষ্ট মিশে থাকলো। আমি জোর করব না আপনাকে, কারণ জোর করে কখনো কারো সম্মতি আদায় করা যায় না। শুধু বলবো, আমি অনেক খুশি হব যদি আপনি সেখানে উপস্থিত থাকেন। আমি কখনোই কিছু চাইনি, শুধু এতটুকুই চাই। একোয়ারা শপিং ব্যাগগুলো থেকে পোশাক বের করলো। ব্যাগের ভেতরে সুশ্রী ল্যাভেন্ডার প্রিন্সলি পোশাক। একোয়ারা পুনরায় বলল, আপনার জন্য এই পোশাকটা আমি রেখেছি, এগুলো বিছানায় রেখে গেলাম, যদি ইচ্ছে হয় পরে হলরুমে চলে আসবেন। এই কথা বলে একোয়ারা ধীর পায়ে পেছনে ঘুরল, তারপর সোজা বেরিয়ে গেল কক্ষ থেকে। একোয়ারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে লিওঝানের চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাকি দৃশ্য রয়ে গেল নিঃশব্দে, নিভৃতে এক চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। বাঁশির সুর বদলে যায়। এবার ঘোষিত হয় রাজ পরিবারের বাকি নারীদের আগমনের বার্তা। প্রথমে মৃদু পায়ে প্রবেশ করে সিলভা। আজ তার পরনে রূপালি চিকচিকে জরি করা হালকা ল্যাভেন্ডার গাউন, উড়ন্ত খোলা চুল, গলায় একটি মাত্র মুক্তার হার। সিলভার প্রতিটি পদক্ষেপে নিঃশব্দ সঙ্গীত ছড়িয়ে যাচ্ছে চারপাশে। এথিরিয়ান প্রধান দরজায় দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করতে থাকে। হঠাৎ দৃষ্টি চলে যায় সিলভার দিকে, আর তখনই সিলভাকে দেখে তার হৃদস্পন্দন থেমে যায়। এথিরিয়ানের চোখে ফুটে ওঠে বিস্ময়, তবুও মুখে এক অসমাপ্ত হাসির রেখা। এথিরিয়ানের মন তখন বলে ওঠে এক মুহূর্তে, এতদিনের পরিচয়, এতবার কাছ থেকে দেখেছি সিলভাকে, অথচ আজ মনে হচ্ছে আবার প্রথমবার দেখছি। চাঁদের উজ্জ্বল কিরণ নেমে এসেছে মর্তত্বে। সিলভার মুখে হালকা হাসির রেখা টেনে লিয়ারার পাশে গিয়ে দাঁড়ালো, আর এথিরিয়ান দূর থেকে নিচু গলায় ফিসফিস করে বলল, আজ প্রাসাদের বাকি সব আলোকে তুমি এক নিমেষে স্ম্লান করে দিয়েছ। হাজার নক্ষত্রের মাঝে এক টুকরো চাঁদ হয়ে আমার সামনে ধরা দিয়েছ। এরপর প্রবেশ করে অ্যালিসা। রাজকন্যা হয়েও তার সাজে ফুটে উঠেছে কোমলতা। সে পরেছে ল্যাভেন্ডার রঙের ভেলভেট কেপ সহ গাউন, আর কানে দুলজোড়া ছোট ছোট জ্যোতিষ্কের নকশার মতো। এরপরই মুহূর্তের আলো থেমে যায় একবার। আলবিরা প্রবেশ করে হলরুমে। আলবিরার পোশাকে আজ অন্যরকম এক দীপ্তি ছড়িয়ে পড়ছে। ল্যাভেন্ডার রঙের পোশাকে সোনালি এমব্রয়ডারির ঝলক রয়েছে, কোমরে বাঁধা রূপার বেল্ট, মাথায় ছোট টিকলির মতো সাজ, চোখে সাহস, আর ঠোঁটে ফুটে উঠেছে সামান্য হাসি। থারিনিয়াস এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ তার দৃষ্টি আলবিরার দৃষ্টির সাথে আটকে যায়। মুহূর্তেই মিলন ঘটে দুজোড়া চোখের। থারিনিয়াসের চোখে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। থারিনিয়াসের মন গলা তখন বলে ওঠে, হাহ, কার সাথে যুদ্ধ করেছি এতদিন? ওই চোখের দখল নিতে, নাকি ওই হৃদয়ের দখল নিতে? আলবিরা হেসে তাকায় থারিনিয়াসের দিকে, মাথা একটু কাত করে, আর থারিনিয়াস তখন না পেরে নিজের বুকের বাম পাশে হাত রাখে আর নিজের স্পন্দনের শব্দ অনুভব করে।
আলবিরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসলো। হালকা পায়ে হেঁটে যখন থারিনিয়াসের কাছে এসে দাঁড়ালো, থারিনিয়াস তখন গভীর মুখে দাঁড়িয়ে থাকলেও তার চোখ আলবিরার প্রতি আটকে গেল। আলবিরা থেমে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? চোখ দিয়ে গিলে খাওয়ার আগে একটা কথা মনে রেখো, আমি তোমার খাবারের মেনু না। থারিনিয়াস ঠোঁটের কোণে হাসি চেপে বলল, তোমাকে দেখে মনে হয় বীরা যে বিশ্ব জয় না, বরং একজনকেই পেতে। আমাকে যুদ্ধ করে যেতে হবে সবার বিরুদ্ধে। আলবিরা হেসে তার গাউন সামান্য সরিয়ে সামনে এক পা এগিয়ে বলল, তোমার কবিতা শুনে মনে হচ্ছে পালিয়ে যাই এলডা রাজ্য থেকে। থারিনিয়াস হালকা কণ্ঠে বলে, তুমি পালানোর চেষ্টা করেই দেখো, ভাগ্য তোমাকে আবার আমার কাছে টেনে আনবে, আর তখন কিন্তু আর ছাড়ব না তোমাকে, যদিও এখন আমি তোমাকে পালাতে দেবই না। আলবিরার মুখে হাসি জমে ওঠে, কিন্তু চোখে এক রহস্যময় মায়া ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে বলে ওঠে, দেখা যাক কিভাবে রাখো আমাকে আটকে। খেলা এবার জমবে মনে হচ্ছে। থারিনিয়াস একটু ঝুঁকে বলল, তোমার কাছে আমি হারতেও রাজি। আলবিরা থারিনিয়াসকে হালকা ধাক্কা মেরে বলে, বেশি কথা বললে কিন্তু সবাই সন্দেহ করবে, আর তুমি তো দেখছি অনেক বেশি প্রেমে পড়ে গিয়েছো। থারিনিয়াসের চোখে আগুনের মতো উজ্জ্বল হয়ে উঠল আর ফিসফিস করে বলল, সে তো বহু আগেই পড়েছি, এখন শুধু স্বীকার করছি। রিসেপশন হলটা তখন অতিথিদের আড্ডায় জমে উঠেছে। হঠাৎ চারপাশের আলো যেন খানিকটা নরম হয়ে আসলো। সোনালি ল্যাভেন্ডার রঙের সমন্বয়ে তৈরি রেশমি পোশাক পরিহিত, যার আকাশি রঙের চুলে ছোট্ট মুকুটটা জ্বলজ্বল করছে, হালকা সাজে একেবারে ধীরে ধীরে হলরুমে প্রবেশ করলো। তার চলাফেরায় ফুটে উঠল এক রাজকীয় মাধুর্যতা, আর চোখে আত্মবিশ্বাসের ছায়া, আর মুখে হালকা হাসি। গায়ের ওপরে গাউনের পাতলা জর্জেটের অংশটা বাতাসে দুলে উঠছে বারবার, আর সেই দুলে ওঠা গানটা যেন এক জাদুর আস্তরণ ছড়িয়ে পড়ছে। প্রবেশ মুহূর্তে কিছু অতিথিদের দৃষ্টি ছুটে যায় তার দিকে। কাচের ঝাড়বাতির নিচে দাঁড়িয়ে থাকার সাথে সাথে তার পোশাকের পাথরের কাজগুলো ঝিলমিলিয়ে ওঠে। একবার চোখ ঘুরে অতিথিদের দিকে তাকায়, তারপর সোজা সামনে এগিয়ে যায়। পাশে হেঁটে যায় লিউঝান। না থাকলেও তার মনটা নিঃশব্দে বলে ওঠে নিজের মনে, এই আনন্দে আপনি থাকলে ভালোই হতো। তারপর ধীরে ধীরে হেঁটে এসে দাঁড়ায় আলবিরার পাশে। একোয়ারা অন্ধ সবার মতো চুপচাপ নয়, একোয়ারা যেন এক আলাদা জগৎ থেকে আসা অতিথি, যার চোখে এখন লিওঝানের অপেক্ষার ছায়া ফুটে আছে। হলরুমের সিংহাসনে বসে আছে জ্যাসপার ও ফিওনা, একে অপরের পাশে। জ্যাসপারের চোখে রাজকীয় গম্ভীর্য, আর ফিওনার চোখে মুখে এক লাজুক হাসি। জ্যাসপারের চোখে তখন ফিওনার দিকেই নিবদ্ধ, একবারের জন্যও সরায়নি। হলরুমের বাতাসে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ফুলের ঘ্রাণ। ধীরে ধীরে অতিথিরা একে একে এগিয়ে আসে সিংহাসনের দিকে। প্রথমে এগিয়ে আসেন জ্যাসপারের বাবা রাজা জেনথ ড্রাকনিস, যিনি জ্যাসপারের মাথায় স্নেহের হাত রাখেন। তারপর ফিওনার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলেন, আজ এলডা রাজ্যের হৃদয় জিতে নিয়েছ তোমরা। আমি আমার পুত্র আর নবপুত্রবধূকে নিয়ে গর্বিত। তারপর একতোরা শুভ্র গোলাপ তাদের হাতের দিকে বাড়িয়ে দেন, তারপর নিজের জায়গায় ফিরে যান। অতঃপর আসেন রাজা জারেন ও লিয়ারা, এসে ফিওনার কপালে চুমু করে আশীর্বাদ করেন। লিয়ারা ফিসফিস করে বলে ওঠেন, তোমার পৃথিবীর মা আজ বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন। আমি তোমার আসল মা, কিন্তু তোমার আসল মা তিনি যে তোমাকে লালন পালন করেছে, তার স্মৃতি কোনোদিনও তোমার মন থেকে মুছে যাবে না। ফিওনার চোখে এক মুহূর্তের জন্য জল টলমল করে ওঠে। মনে পড়ে যায় সেই স্মৃতি, তার বাবা মায়ের কথা, তার একমাত্র গ্র্যান্ডপা। ফিওনার জীবনে হয়তো এখন অনেক কিছুই আছে, তবে অনেক কিছুই হারিয়ে গিয়েছে। তার জীবনের সব থেকে কাছের মানুষের থেকে আজ সে কত দূরে, দুটো গ্রহের দূরত্ব, যা কোনো সাময়িক দূরত্ব নয়। ফিওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। লিয়ারা বুঝতে পেরে ফিওনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, একদম কাঁদবে না, আমি তো আছি, তোমার মা এখনও তোমার কাছেই আছে। আমি থাকতে আর কোনো কষ্ট পেতে দেব না তোমাকে। ফিওনা এক মুহূর্তের আশ্বাস পায়। এরপর আসে থারিনিয়াস আর আলবিরা একসঙ্গে। আলবিরা হালকা হাসি দিয়ে ফিওনার কানে ফিসফিস করে বলে, অভিনন্দন এলডা রাজ্যের একমাত্র রানী। আর থারিনিয়াস জ্যাসপারের সামনে হালকা মাথা ঝুঁকে সম্মান প্রদর্শন করে বলে, কংগ্রাচুলেশন প্রিন্স অরিজিন, সারা জীবন একসাথে এভাবেই হাসি খুশি থাকুন। আমি থারিনিয়াস যতদিন বেঁচে থাকবো আপনার আর ফিওনার মধ্যে কোনো বাধা আসতে দেব না। আমি সবসময় আপনার পাশে থাকবো প্রিন্স, যে কোনো পরিস্থিতিতে। এরপর আলবিরা আর থারিনিয়াস দুজনে মিলে একটা ল্যাভেন্ডার রঙের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে পুনরায় নিজেদের জায়গায় ফিরে যায়। এরপরই সিলভা এগিয়ে যায় স্টেজের দিকে, আর সেটা দেখা মাত্রই এথেরিয়ানা চলে আসে। সিলভা একটু ভয় পেয়ে থাকলেও ফিওনার পাশে দাঁড়িয়ে একতোরা মিষ্টি বেগুনি ফুল বাড়িয়ে দিয়ে বলল, তোমাকে স্বর্গের পরীর মতো লাগছে আজকে। এথেরিয়ান
জ্যাসপারের পাশে দাঁড়িয়ে বলল, শুভ কামনা জেসু ভাইয়া, আশা করি আজকের বাসরটা ভালোই কাটবে। এটা শুনে জ্যাসপার কিছুটা রাগী চোখে তাকালো এথিরিনের দিকে, আর ফিওনা লজ্জায় ঠোঁট চেপে রাখলো। এথিরিন পুনরায় ফিসফিস করে বলল, আর হ্যাঁ, এবার আমার দিকটাও ভেবে দেখো। এটা শুনে সিলভা তখন বুঝে গেল এথিরিয়ান তাকে উদ্দেশ্য করে বলছে। এটা শোনামাত্র সিলভা সেখান থেকে প্রস্থান করে ফেলল। সব শেষে ধীর পদক্ষেপে সিংহাসনের কাছে আসলো অ্যাকোয়ারা। তার হাতে রয়েছে একটা নীল সাদা রঙের ফুলের তোড়া। ফিওনার দিকে তাকিয়ে সে বলে উঠল, তোমাকে সত্যি স্বর্গের রানীর মতো লাগছে আজকে ফিওনা। এটা বলে সরাসরি তাকালো জ্যাসপারের দিকে আর বলল, প্রিন্স অরিজিন, আপনার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই প্রিয় বন্ধু এই এল্ডো রাজ্যের একমাত্র রানীকে সবসময় আগলে রাখবেন। সবার কণ্ঠের শুভকামনা, মুখে হাসি আর হাতে ভালোবাসা। ফুলের সৌরভে, শব্দের উষ্ণতা আর চোখের ভাষায় রিসেপশনটা হয়ে উঠল এক স্বপ্নের মুহূর্ত। রিসেপশন হল তখন গুঞ্জনে ভরপুর। অতিথিরা হাসছে, ছবি তুলছে, সুর বাজছে নরম তালে তালে। অ্যাকোয়ারা ধীরে ধীরে স্টেজের সিঁড়ির দিকে থেকে নিচে নামতে থাকে। আজকে তার রূপের অভিজাত্য আর প্রশান্তি মিলেমিশে একাকার, অথচ ঠিক তখনই যেন সময় থেমে যায় চারপাশে। সিঁড়ির বিপরীত দিক থেকে নেমে আসে এক নিঃশব্দ চমক, লিওঝান। সেই মুহূর্তে যেন চাঁদের আলো এসে পড়ে তার গায়ে। আজ তার পরনে অ্যাকোয়ারার পছন্দ করা ঐতিহ্যবাহী এলড্রা স্টাইলের পোশাক, মাথার চুল হালকা পেছনে আঁচড়ানো, চোখের সেই চেনা গাম্ভীর্য। ল্যাভেন্ডার রঙের পোশাক যেন হয়ে উঠেছে এক রূপকথার রাজকুমার। কাঁধে হালকা রাজকীয় কারুকাজ করা স্যুটে বেশ মানিয়েছে তাকে। দেখে মনে হচ্ছে সে নিজেও এই এলড্রা রাজ্যের আরেক প্রিন্স। চোখে লেগে নির্লিপ্ত কিন্তু গভীর দৃষ্টি, আর গা থেকে এক ধরনের অদৃশ্য মাধুর্য ছড়িয়ে পড়ছে চারিদিকে। সবার চোখ ঘুরে যায় লিওঝানের দিকে। কোনো কোলাহল নেই, শুধু এক মুহূর্তের স্তব্ধতা। অ্যাকোয়ারা নেমে যায়, সিঁড়ির এক ধাপ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকা চোখ দুটো তুলে ফেলে মুহূর্তে। অ্যাকোয়ারার দৃষ্টিতে বিস্ময় আর মুগ্ধতা মিশে যায়। অ্যাকোয়ারা মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আজকে তাকে সত্যি রাজপুত্রের মতো লাগছে। কিন্তু সেই মুহূর্তে লিওঝানের চোখ সোজা চলে যায় স্টেজে বসে থাকা ফিওনার দিকে। ফিওনা ঠিক তখনই তার দিকে তাকিয়েছিল। ফিওনা হালকা অভিভূত, তবে চমকে যায় না। দৃষ্টিতে হালকা কাঁপন ছিল ফিওনার। সে জানে না কি বলবে, দৃষ্টিতে কিছুটা অপ্রস্তুততা চলে আসে। জ্যাসপারও চুপ হয়ে আছে। সিংহাসনে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় সে সোজা হয়ে বসে পড়ে, একটুখানি কপালে ভাঁজ করে, আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় লিওঝানের দিকে। লিওঝানের মুখ শক্ত হয়ে আসে, তার বুকের ভেতর হালকা মোচড় দিয়ে ওঠে। এই মঞ্চে আজ জ্যাসপার আর ফিওনার পাশাপাশি বসে থাকার দৃশ্যটা যেন এক ছুরির মতো বুকে চিরে বেরিয়ে যাচ্ছে তার। তবু সে মাথা উঁচু করে হাঁটল, স্টেজের সামনে এসে দাঁড়ালো। তার হাতে ছিল ফুলের তোড়া, সাদা, বেগুনি আর সোনালি রঙের ফুলে মোড়া। সে তোড়াটা বাড়িয়ে দেয় ফিওনার দিকে, গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, শুভেচ্ছা রইল তোমাদের জন্য, সুখে থাকো সারা জীবন একসাথে। ফিওনার দিকে বাড়ানো ফুলের তোড়াটা জ্যাসপার নিয়ে নেয়। মুখে অভিজাত এক হালকা হাসি ফুটিয়ে জ্যাসপার বলে ওঠে, ধন্যবাদ। ফিওনা কিছু বলতে পারে না, শুধু হালকা মাথা নাড়ে। তবে চোখের ভাষা বলে দেয় এটা ছিল অপ্রত্যাশিত, অদ্ভুতভাবে হৃদয় বিদারক দৃশ্য। তারপর লিওঝান এক পা পেছনে সরে দাঁড়ায়, নীরবে, গম্ভীর্য নিয়ে। কিন্তু এবার আর একা নয়, কারণ অ্যাকোয়ারা এক পাশে সামনে এসে দাঁড়ায়। দুজনে একসাথে নেমে যায় স্টেজ থেকে। কিছু সময় বাদে হলরুমের এক কোণে লিওঝান নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা কাচের গ্লাস, হালকা কমলা রঙের জুস। ছাদের উপরে ঝাড়বাতির আলো এসে পড়ছে তার গায়ে। সে ধীরে ধীরে চুমুক দেয় জুসের গ্লাসে। সবার মাঝখানে আলোয় ঝলমল করছে জ্যাসপার আর ফিওনার সিংহাসনে বসে থাকা নবদম্পতি। তাদের চারপাশে অভিনন্দনের ভিড়, হালকা হাসিতে আর সোনালি রঙের ঝলকানিতে মুখর হয়ে আছে পরিবেশ। তবে লিওঝানের দৃষ্টি আটকে আছে শুধুমাত্র একজনের মধ্যে, ফিওনা। লিওঝান এক ঝলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায়। এভাবেই দেখে যাচ্ছে ফিওনাকে। চোখের তলে অতীত ছায়া খেলে গেল এক মুহূর্তে লিওঝানের। ফিওনার মুখে এখন হাসি, কিন্তু লিওঝানের মনে পড়ে যাচ্ছে 100 বছর আগে একটা শীতের ভেনাসের দুপুরে ফিওনার গাউনের ওপর রাজকীয় সাদা সোয়েটার পরে তার পাশে বসেছিল। বলেছিল, জাইরন, আমি সব সময় এমন শীতের দুপুরে তোমার সাথে কাটাতে চাই। আমার মনে হয় এখন সময় এসে গেছে অর্ডান ভাইকে জানানোর, আমাদের বিয়ের বিষয়টি নিয়ে কথা বলা দরকার। আরেকটা গ্রীষ্মে ভেনাসের সন্ধ্যায়
প্রাসাদের কর্নারে দুজন একসাথে আইসক্রিম খাচ্ছিল। ফিওনা তখন বলেছিল, জাইরান, আইসক্রিম গলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই মুহূর্তটা কখনো শেষ না হোক। জুসের গ্লাসটা পুনরায় লিওঝান ঠোঁটে তোলে, চুমুক দিল। হঠাৎ মুখ শক্ত হয়ে যায়, তার চোখে ফুটে ওঠে একটুখানি দহন। বুকের ভেতর কেমন করে যেন একটা শূন্যতা বয়ে যাচ্ছে। ফিওনার দিকে তাকিয়ে সে বুঝে ফেলে আজকে শুধু বাহারি গাউনে দেখা যাচ্ছে না, ও এখন অন্ধকার ও চিরদিনের সঙ্গী রূপে বসে আছে। হলরুমের ব্যস্ততা, আলো, শব্দ, গানের ছন্দ সবকিছুর মাঝেও লিওঝানের ভেতরে কেবল এক নিঃশব্দতা বিরাজমান। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, জুসের গ্লাসটা তখনও হাতে, দৃষ্টি দূরে। ঠিক তখনই একটা কোমল স্পর্শ অনুভব করল। লিওঝান অনুভব করল কেউ তার হাত ধরেছে। সে ঘুরে তাকাতেই দেখে অ্যাকোয়ারা। গম্ভীর মুখে সামনে তাকিয়ে আছে অ্যাকোয়ারা, কিন্তু চোখে কেমন এক নিঃশব্দ দৃঢ়তা। লিওঝান একটু চমকে ওঠে প্রথমে। অ্যাকোয়ারা মাথা নিচু করে শান্ত ধীর কণ্ঠে বলল, আমি জানি আপনি এই মুহূর্তে কী ভাবছেন, কিন্তু লিওঝান, কিছু জিনিস চাইলেও পাল্টানো যায় না। নিয়তির কাছে কখনো কখনো আমাদের মাথা নত করতে হয়, তবে ভুলে যাওয়া মানে হেরে যাওয়া নয়। এটা নিজেকে আবার নতুন করে ভালোবাসার সুযোগ দেয়। আমি চাই আপনি সেই সুযোগটা নেন। আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচুন, কারণ কেউ না কেউ আছে যে আপনাকে ভালোবাসে, আপনার সব দহন, সব কষ্ট শেষ করে দিতে পারবে। লিওঝান ধীরে ধীরে বলে, কিন্তু কে আছে এমন যে আমায় বুঝবে? এটা জানা সত্ত্বেও যে আমি ফিওনাকে কতটা ভালোবাসি, তারপরেও কে আমাকে মেনে নেবে? অ্যাকোয়ারা এবার নিঃশব্দে একবার চোখ বন্ধ করলো, তারপর সরাসরি তাকালো লিওঝানের চোখে। তার ঠোঁটের ঠোঁট কাঁপে না, গলা কাঁপে না, চোখে কোনো দ্বিধা নেই। সরাসরি বলল, আমি। শুধু এক টুকরো শব্দ, একটা সহজ স্বীকারোক্তি, অথচ যেন মহাকাশ ছুঁয়ে গেল। লিওঝানের সব কিছু মুহূর্তে থেমে যায়। গায়ে আলোর ঝলকানি পড়ে, হলরুমের কোলাহল আর কানে আসে না। সে তাকিয়ে থাকে অ্যাকোয়ারার চোখে, কোনো শব্দ বেরোয় না মুখ থেকে। অ্যাকোয়ারা এবার লিওঝানের হাতটা আরও শক্তভাবে ধরল। সেই অদ্ভুত সাহসী স্পর্শ বলে দিল, ভাঙা মনেও নতুন করে ভালোবাসার অঙ্কুর ফোটানো যায়, পুনরায় জীবিত করা যায় প্রেমের ফুল। রিসেপশনের হলরুমে জমে উঠেছে অতিথিদের খাওয়া দাওয়া আর গল্পের আসরের মধ্যে। বার্নিল খাবার সাজানো টেবিলের পাশে বসে আছে লিওঝান, চোখে হালকা ক্লান্তি আর ঠোঁটে এক পরিণত হাসি লেগে আছে। ঠিক তার পাশেই বসেছে সিলভা, হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত হয়ে। সিলভা আর লিওঝান দুজনেই হেসে হেসে কিছু একটা বলছিল। মাঝে মাঝে লিওঝানের কানে ঝুঁকে কিছু বলতে লাগলো সিলভা। সব মিলিয়ে ওদের রসায়ন হয়ে উঠল এক বন্ধুত্বপূর্ণ। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা এথিরিয়ান সবটাই লক্ষ্য করে যাচ্ছে। তার চোখের দৃষ্টিতে চাপা আগুন জ্বলে উঠল। ঠোঁট দৃঢ়ভাবে চেপে ধরল এথিরিয়ান, আর বুকের ভেতরে কেমন এক অস্থিরতা শুরু হলো। হঠাৎ এথিরিয়ান এগিয়ে এলো সিলভার সামনে। টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা সিলভার হাত এক ঝটকায় টেনে ধরল। সিলভার চমকে উঠল, রিয়ান, কি হচ্ছে? এথিরিয়ান কোনো জবাব দিল না, একবার লিওঝানের দিকে তাকালো দৃষ্টি দিয়ে, তারপর সিলভার হাত টেনে নিয়ে যায় সিঁড়ির উপরের দিকে। সিলভা কিছু বলতে চাইছিল, কিন্তু তখন এথিরিয়ানের চোখে কেমন এক অপরিচিত জেদ দেখা গেল। সিলভা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু তার কবজি দুটো এথিরিয়ান লোহার মতো শক্ত মুঠোয়। সিলভা ফুঁসে উঠল, ছাড়ো আমাকে, তুমি পাগল হয়ে গিয়েছো? এথিরিয়ানের চোখে রক্তের ঝলক, ঠোঁটের কোণে এক টুকরো হিংস্র হাসি। আমি পাগল নই সিলভা, আমি শুধু আমার জিনিস আমার কাছে নিয়ে এসেছি। এথিরিয়ান সিলভাকে জোর করে নিয়ে গেল নিজের কক্ষে। দরজা ঠাস করে বন্ধ করে দিল। সিলভাকে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল নরম কালো সোফার ওপরে। সিলভার চোখ বড় হয়ে গেল, তুমি পাগল হয়ে গিয়েছো? এথিরিয়ানের কণ্ঠ গম্ভীর, ধীরে, কিন্তু ভেতরে দহনের আগুন। তুমি জানো না তোমাকে অন্য কারোর সাথে হাসতে দেখলে আমার কেমন লাগে? তুমি জানো না তোমার প্রতিটা হাসির ভাগিদার শুধু আমি হতে চাই, শুধুমাত্র আমি। সিলভা নিঃশব্দে তাকিয়ে থাকে এথিরিয়ানের চোখে। আজকের তীব্র দহন আর ভালোবাসা একসাথে ঢেউ খেয়েছে এথিরিয়ানের দৃষ্টিতে। সিলভার নিঃশ্বাস গাঢ় হয়ে ওঠে। সে উঠে দাঁড়ানোর আগে এথিরিয়ান ঝুঁকে পড়ে তার খুব কাছাকাছি। সিলভার চিবুক টেনে তোলে, চোখে চোখ রেখে গর্জে ওঠে। সিলভা এথিরিয়ানের চোখে তাকিয়ে বুঝে গেল আজ ওর ভেতরে সবকিছু ভেঙে পড়েছে। এথিরিয়ানের কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধছে সিলভার হৃদয়ে। আর কত আমাকে জ্বালাবে তুমি? একবার ক্যালিক্স, এখন আবার লিওঝান। তুমি আসলে কি চাও সিলভা? সিলভা অবাক হয়ে তাকিয়ে থাকলো, কিছু বলতে চেয়েও পারছে না। এথিরিয়ান পুনরায় গর্জে উঠল, আজ আমি তোমাকে আমার করেই ছাড়বো। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে সিলভার উপর।
সোফার গায়ে চেপে ধরে তাকে গলা একের পর এক গাঢ় চুম্বন দিতে থাকে, তীব্র দাবিতার রক্ত শোষণ চুম্বন। একটির পর একটি গভীর চুম্বন। সিলভার গলা লালচে হয়ে উঠেছে, রক্ত জমাট বেঁধে গিয়েছে ঘাড়ে। সিলভা কাঁপতে কাঁপতে বলল, রিয়ান থামো। এথিরিয়ান সিলভার কোনো কথায় কর্ণপাত করে না। সিলভা ধস্তাধস্তি করছিল, তার শ্বাস অস্থির হয়ে উঠছে, চোখে ভয় আর রাগ মিশেছিল। কিন্তু এথিরিয়ান হঠাৎ তার চোয়াল ধরে ঠোঁটে কামড় বসায়, প্রেম নয়, দাবির ভাষায়। গাঢ় চুম্বনে ঠোঁট জোড়া রক্তিম হয়ে ওঠে সিলভার। সিলভার ঘাড়ের পাশে দাঁত ছুঁয়ে দেয়, এমন আরেকটু চাপ দিলেই রক্ত ফেটে পড়বে। সিলভার বুকের উপর জ্বলছিল আগুন, কিন্তু এথিরিয়ানের চোখে ছিল একটা যুদ্ধ, এক নিঃশ্বাসে তাকে দখল করে নেওয়ার পণ। এক হাতে সে সিলভার গাউনের চেন খুলে ফেলে, গাউনের হাতা নামিয়ে আনে কাঁধের নিচে। গভীর চুম্বনে নেমে আসে গলা থেকে বুকের মাঝ বরাবর, আর অন্য হাত ছুঁয়ে যায় সিলভার পিঠ, কাঁধ, বাহু। সিলভার দেহের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যেতে চাইছে এথিরিয়ান। সিলভার মুখে কেবল ফুটে উঠছে অসহায়তা, তার সাথে রাগ, ক্ষোভ একসাথে। তার চোখ দুটো ভিজে গিয়েছে, কিন্তু এবার আর সে চোখের জল চেপে রাখে না। হঠাৎ সে জোরে কেঁদে ফেলে, একটা চাপা কষ্ট আর অভিমানের বিস্ফোরণ তার কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে। এথিরিয়ান মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, তার হাত জমে যায় মাঝপথে, তার চোখে আতঙ্ক ফুটে ওঠে। সিলভা, সে ফিসফিস করে ওঠে, কিন্তু সিলভা সেদিকে কর্ণপাত করে না, ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। তুমি কি ভাবো নিজেকে? সিলভার কণ্ঠে কাঁপুনি আর রাগ একসাথে। আর ঠিক তখনই তার হাত উঠে আসে, একটা সপাটে চর মেরে দেয় এথিরিয়ানের গালে। চর খেয়ে এথিরিয়ানের মুখ হেলে পড়ে যায় একপাশে, চোখে বিস্ময়, অপমান আর একচিলতে লজ্জা ভেসে ওঠে। এথিরিয়ান কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তারপর শ্বাস নিয়ে সোজা হনহন করে বেরিয়ে গেল কক্ষ থেকে, কোনো কথা না বলে, কোনো ব্যাখ্যা না দিয়ে। সিঁড়ির ধাপ পেরিয়ে গেল রাজপ্রাসাদের বাইরের দিকে। কেউ তাকে দেখল না বেরিয়ে যেতে। তার পদক্ষেপে ছিল অভিমানের ঝড়, কিন্তু গ্লানির বিষ স্পষ্ট। সিলভা তখন কক্ষে একা বসে কাঁপতে থাকে, শরীরটি সোফায় গুটিসুটি মেরে আছে। কান্নার শব্দ কক্ষ জুড়ে নেমে আসে নিস্তব্ধ এক চাপা আর্তনাদে। রিসেপশনের হলরুমে আনন্দের জোয়ার বইছিল। খাবার পর্ব শুরু হতেই বাহারের সব পদ সাজিয়ে রাখা হয়েছিল লম্বা টেবিল জুড়ে, সুগন্ধে মাতোয়ারা চারপাশ। তবে ফিওনার সমস্যা হচ্ছিল, তার গাউনটা এতটাই ভারী আর লম্বা যে তার জন্য স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। জেসপার একটু হেসে বলল, তুমি গাউনটা চেঞ্জ করে আসো হামিংবার্ড, আর তাড়াতাড়ি আসবে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, একসাথে খাবার খাবো। ফিওনা সামান্য মাথা নাড়ে। সে উঠে যায় হলরুমে সংলগ্ন রাজপরিবারের অতিথি চেঞ্জ রুমে। গাউন পাল্টে সে পরে নেয় হালকা সাদা রঙের একটা সিল্কের ফ্রক, বিশিষ্ট আরামদায়ক পোশাক। আলাইরা আজ সারাদিনের ব্যস্ত ছিল রিসেপশনের সাজসজ্জায়, এক একটা কোণে নিজের হাতে সাজিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে আজ আলাইরা একবারের জন্য জেসপার বা ফিওনার সামনে আসেনি। সারাদিন কাজে ব্যস্ত ছিল। ফিওনা প্রায় 1 ঘন্টা পর নিচে নেমে আসে। প্রথমে প্রাসাদের স্তব্ধতা দেখে সে ভাবে হয়তো সবাই ডান্স ফ্লোরে বা বাগানে গিয়েছে, কিন্তু আস্তে আস্তে তার পায়ের গতি থেমে যায়। হলরুমে ঢুকতে চমকে ওঠে ফিওনা। ঝাড়বাতির আলোয় সে দেখল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সকলে, কেউ চেয়ারে, কেউ মেঝেতে, কেউ টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। খাবার দাবার এলোমেলো হয়ে পড়ে আছে টেবিলে। মনে হচ্ছে সবাই যেন একসাথে মদের ঘোরে অচেতন হয়ে পড়েছে। ফিওনার মুখে উদ্বেগ জমে উঠল। সবার চোখ বুজে থাকা দেখে তার ভয় হলো, কিন্তু তার হৃদয় আরও জোরে ধুকপুক করতে শুরু করলো, কারণ সিংহাসন ফাঁকা। প্রিন্স? ফিওনা নিচু গলায় ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। সে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও জেসপার নেই। সিংহাসনের পাশে, বাগানে, করিডোরে, সে কোথাও নেই। ফিওনার কণ্ঠে উদ্বেগ আর চাপা আতঙ্কে মিশে একাকার। কোথায় গেলে তুমি প্রিন্স? আর সবার একই অবস্থা কিভাবে হলো? তার চোখে তখন একটাই প্রশ্ন। এই ঘুমে ঢলে পড়া রাজপ্রাসাদের জ্বলজ্বলে সজ্জার মাঝেও কোথাও হারিয়ে গেল তার প্রিয়তম প্রিন্স। প্রাসাদের এক কোণে অবস্থিত অতিথি কক্ষের ঝলমলে ঝাড়বাতির নিচে ধীরে ধীরে আলো আঁধারির খেলা চলছিল। ঘরের ভেতরে বাতাসটা এতটাই ভারী আর নীরব যে এতটাই ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মশারির মতো পর্দা সরিয়ে ভেতরে তাকালো জেসপার। এক পাশে মুখ ঘুরে অর্ধ অচেতন অবস্থায় পড়ে আছে রাজকীয় বিছানা। তার কপালে এক ফোঁটা ঘাম জমে আছে, আর নিঃশ্বাস হয়ে আছে ভারী, অনিয়মিত। শৈলের পোশাক কিছুটা এলোমেলো। আর তার ঠিক পাশে বিছানার ধারে বসে আছে আলাইরা। শরীরটা একটু ঝুঁকে আছে জেসপারের দিকে, চুপচাপ তাকিয়ে আছে তার মুখের দিকে। আলাইরার মুখে অদ্ভুত এক শান্তি বিরাজমান, কিন্তু চোখে এক ধরনের দাহ, যেটা চেয়েছিল
তা যেন হাতের মুঠোয় চলে এসেছে। আলাইরার হাতে ধরা একটা সাদা রুমাল, যেটা দিয়ে সে জ্যাসপারের কপালের ঘাম মুছে দিচ্ছে। বাইরে থেকে হালকা বাতাসে পর্দা নড়ছে। একটা রাত যা বদলে দিতে পারে সবকিছু। গতকাল ফিওনা আর জ্যাসপারের বিবাহ উপলক্ষে সবাই যখন দেবতা আব্রাহারের প্রাসাদে আর অ্যালিসা অসুস্থতার ভান করে থেকে যায় ফ্লোরাস রাজ্যে, বিয়ের ঠিক আগ মুহূর্তে অ্যালিসা তার ঘরের দরজা বন্ধ করে আলাইরাকে চুপি চুপি ডাকে। এই সুযোগটা আমাদের বারবার আসবে না আলাইরা, অ্যালিসা ধীরে ধীরে বলে ওঠে। তার ঠোঁটে এক ধরনের নির্মম হাসি খেলে যায়। তুমি প্রিন্সকে অনেক বছর ধরে চাও, তাই না? আলাইরা একটু লজ্জা পেয়ে যায়, চোখ নামিয়ে বলল, হ্যাঁ, আমি তাকে পছন্দ করি অনেক আগে থেকে। অ্যালিসা সামনে এগিয়ে এসে তার হাতে একটা ছোট্ট কাচের শিশি ধরিয়ে দেয়। এটা শুধু আগামীকাল রিসেপশনের খাবারে মিশিয়ে দিতে হবে। আধ ঘন্টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়বে। এরপর তুমি শুধু প্রিন্সকে সামলাবে, আমি বাকিটা সামলাবো। আলাইরা প্রথমে একটু দ্বিধা করে, কারণ তার মনে একটা ভয় ঝেঁকে বসেছে, কাজটা অনেক রিস্কি। কিন্তু অ্যালিসা তখন পাথরের একটা বক্স খুলে দেয়, ভেনাসের দামি ঝলমলে রঙিন সব রত্ন পাথর। তুমি শুধু প্রিন্সের সাথে এক রাত চাও, আমি তোমাকে সেই সুযোগের সাথে এই পাথরগুলো দিয়ে দেব। আলাইরার চোখ মুহূর্তে চকচক করে ওঠে। একদিকে বহুদিনের আকাঙ্ক্ষা জ্যাসপার, অন্যদিকে লোভনীয় রত্ন পাথর। আর অ্যালিসার মূল উদ্দেশ্য ফিওনার চোখে এমন কিছু তুলে ধরা যাতে সে আর কোনোদিন জ্যাসপারকে ক্ষমা না করে। অ্যালিসা জানে জ্যাসপার ফিওনাকে ভালোবাসে, আর ঠিক সে কারণেই সে যা চায় তাদের মাঝে চিরদিনের একটা বিষাক্ত বিভেদ তৈরি করতে। তারা দুজনেই বুঝে গিয়েছে এই এক রাতই যথেষ্ট ফিওনা আর জ্যাসপারের মধ্যে সারা জীবন ফাটল ধরাতে। প্রাসাদের এক কোণে নির্জন অতিথি কক্ষের নরম আলোয় মোড়ানো এক বিছানায় অর্ধচেতন অবস্থায় পড়ে আছে জ্যাসপার। ঝিমঝিম করা তার চোখ, ভারী হয়ে ওঠা নিঃশ্বাস আর সমস্ত শরীর জুড়ে এক অস্বস্তিকর শূন্যতা বয়ে চলেছে। তার মাথার ভিতরে কেউ যেন ধোঁয়া ছড়িয়ে দিয়েছে। সবকিছু আবছা, অস্পষ্ট, অথচ কোথাও যেন একটা বাস্তবতার খোঁচা তাকে চেতনায় ফিরে আনছিল বারবার। তার পাশেই বসেছিল আলাইরা, সাদা সোনালি গাউনে ঝকঝকে রূপালি পরি সেজে। সেদিনকার রাজকীয় উৎসবের আড়ালে সে ছিল এক নিবিড় ছায়া, অ্যালিসার ছায়া সঙ্গী। আজ সেই ছায়া নিজেই হয়ে উঠেছে জ্বলন্ত আগুনের লাভা। জ্যাসপার চোখ খুলে যায় ধীরে ধীরে। দৃষ্টি তখনও ঝাপসা, কিন্তু অনুভূতিগুলো তাকে স্পষ্ট করছে। এই স্পর্শ, এই গন্ধ, এই নিঃশ্বাস, এটা ফিওনার নয়। সে ওঠার চেষ্টা করে, কুঁচকে যায় তার ভুরু যুগল, তবু শরীর সাড়া দেয় না। আলাইরা নরম হাতে উঠে তখন জ্যাসপারের গালে হাত রাখে। আরও একটু বিশ্রাম নিন প্রিন্স, মিষ্টি স্বরে ফিসফিস করে বলে সে, জ্যাসপারের কাঁধে মাথা রেখে। তার আঙুলগুলো ধীরে ধীরে জ্যাসপারের গলা বেয়ে বুকের দিকে নেমে আসে, যেন প্রতিটি স্পর্শে তাকে বন্দি করতে চায়। এরপর সে এগিয়ে আসে আরও কাছে, ঠোঁট ছুঁই ছুঁই করে জ্যাসপারের ঠোঁটে। আরও 1 ইঞ্চি মাত্র দূরত্ব। ঠিক তখনই ঠাস করে একটানা নীরবতা চিরে দরজা খুলে যায় প্রচণ্ড শব্দে। আলোক ছায়া ঢেকে যাওয়া কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি ছায়া। কে সে? সেই প্রশ্ন তখন স্থির বাতাসকে কাঁপিয়ে দিয়েছে, আর জ্যাসপারের ঝাপসা চোখে সেই ছায়াটি যেন এখন একমাত্র বাস্তবতা। দরজার শব্দটা যেন বজ্রপাতের মতো ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। আচমকা সেই শব্দে আলাইরা কেঁপে উঠে পেছনে তাকালো, আর ঠিক সেই মুহূর্তে রাত অনেক গড়িয়ে গিয়েছে। প্রাসাদের ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পেরিয়ে নিঃশব্দে এগিয়ে চলেছে। অতিথি কক্ষের জানালা চাঁদের আলো ঝরে পড়ছে জ্যাসপারের মুখে। হঠাৎ সে তীব্র হয়ে চোখ মেলে তাকালো। ঝাপসা দৃষ্টি এখন অনেকটাই স্বচ্ছ, মস্তিষ্ক ধীরে ধীরে ফিরে আসছে চেতনার স্পষ্টতায়। জ্যাসপার এক ঝটকায় উঠে বসল। চারপাশে তাকিয়ে দেখল পুরো কক্ষ নিস্তব্ধ, নীরবতা আর শূন্যতা। আলাইরা নেই, কেউ নেই। ঘরের পরিবেশ, ছায়া, বাতাস সবকিছুতেই একটা অদ্ভুত ভার। জ্যাসপার উঠে দাঁড়ায়। তার মনের মধ্যে তখন একটাই নাম বারবার প্রতিধ্বনিত হচ্ছে, ফিওনা। সে দৌড়ে বাইরে যায়। প্রাসাদের হলরুমে প্রবেশ করে সে দেখে সবাই ঘুমিয়ে আছে, যেন কোনো মায়াবী ঘুম সবাইকে ঘিরে ফেলেছে। কেউ ঘুমিয়ে আছে মেঝেতে, কেউ সোফাতে, কেউ এক কোণে পড়ে আছে। যে যেমনভাবে পারছে ঘুমিয়ে পড়েছে সবাই, কিন্তু ফিওনা নেই। পাগলের মতো হয়ে যায় জ্যাসপার। তার চোখ যেন আগুনে জ্বলজ্বল হয়ে করে ওঠে। একে একে প্রতিটি কক্ষ, করিডোর, বাগান, ছাদ সবকিছু তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। প্রতিটি জানালা খুলে, প্রতিটি দরজা ঠেলে ফিওনার নামে চিৎকার করে ডাকে, কিন্তু নিজের কণ্ঠের প্রতিধ্বনি ছাড়া কোনো উত্তর পায় না জ্যাসপার। শেষে সে হাঁপাতে হাঁপাতে প্রাসাদের করিডোরে বেরিয়ে পড়ে। ঠান্ডা রাতের হাওয়া তারপর পাঁজরের শ্বাস কেটে যায়, কিন্তু তার ভুরু নড়ে না। সে ছুটতে থাকে অনুভূতিতে ভর করে।
ভালোবাসার আঁচে দগ্ধ হয়ে বহু দূরে একটি ছোট্ট পাহাড়, আর পাহাড়ের ঢালে একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি মেয়ের অবয়ব। উল্টো মুখ করে নিঃশব্দে জ্যাসপার থেমে যায়। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর নিঃশব্দ পায়ে এগিয়ে যায়, চিনে ফেলে স্পষ্টভাবে সেই অবয়বটিকে। ফিওনা। চাঁদের আলোয় বাদামি চুলের ঝিকমিক করছে, হাওয়ায় উড়ে যাচ্ছে তার গাউন, আর গাছের ছায়া তার মুখ ঢেকে রেখেছে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে আসে, বুকের ভেতর তীব্র হয়ে ধুকপুক করতে থাকা হৃদয় নিয়ে। সে একদম কাছাকাছি পৌঁছায়, কিন্তু মুখে শব্দ ফোটে না। চাঁদের আলো পাহাড়ের ঢালে দাঁড়ানো সেই অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। জ্যাসপার কাছে গিয়ে দমবন্ধ হয়ে আসা এক কণ্ঠে ডাকে, ফিওনা। সেই নামটা উচ্চারণ করতেই যেন বাতাস থেমে যায়। মেয়েটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। জ্যাসপার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ফিওনার মুখ, গলা, হাত রক্ত মাখা ছিটানো রক্তের মতো। ফিওনা। জ্যাসপার ছুটে এসে তাকে জাপটে ধরে, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রক্ত কেন তোমার শরীরে? কোথায় কেটেছে তোমার? ফিওনা, বলো, তুমি কি ঠিক আছো? তুমি কি কাঁদছো? কিন্তু ফিওনার চোখে কোনো জল নেই, বরং সেই চিরচেনা কোমলতার চোখে আজ কিছু অজানা, কিছু গভীর, কিছু রহস্যময় ছায়া খেলে আছে। সে কোনো কথা বলে না, চুপচাপ নিজের পা জোড়া উঁচু করে জ্যাসপারের ঠোঁটে আলতো করে এক আঙুল রাখে। শান্ত হও প্রিন্স। তার ঠোঁটে কোনো শব্দ নেই, কিন্তু চোখ বলে দিচ্ছে সবকিছু। তারপর কোমর থেকে ছোট্ট পাউচ থেকে একটা ছোট বোতল বের করলো ফিওনা। বোতলের গায়ে লেখা NTC7। জ্যাসপার হতভম্ব হয়ে গেল। সে কিছু বলার আগেই ফিওনা বোতল থেকে সামান্য তরল রুমালে ঢালে। তারপর সেই রুমাল দিয়ে জ্যাসপারের গালে, গলায় আলতো করে মুছে দিতে থাকে, যেন কোনো চিহ্ন মুছে দিতে চাচ্ছে, কোথাও চেতনার পর্দা নামিয়ে দিচ্ছে। তারপর জ্যাসপারের পোশাকের সামনের অংশ সরিয়ে জ্যাসপারের বুকের কিছুটা তরল মাখিয়ে দেয়। প্রতিটা স্পর্শ, প্রতিটা নড়াচড়া গভীর, মৃদু অথচ পরিকল্পিত। জ্যাসপার অসহায়ভাবে তাকিয়ে থাকে। ফিওনা, তুমি কি করছো? কিন্তু ফিওনা তখনও নিরুত্তর, তার চোখে এক অন্য জগতের ছায়া। জ্যাসপারের চোখ বিস্ময়, মনে হাজার প্রশ্ন নিয়ে ফিওনার দিকে তাকিয়ে থাকলো। তার শরীরে একে একে ছোঁয়া লাগছিল সেই তরল NTC7। ফিওনার হাত যত জ্যাসপারের গাল, গলা আর বুক ছুঁয়ে যাচ্ছিল, ততই তীব্র হয়ে উঠছিল এক ধরনের জ্বালা। আগুনের পোড়ার মতো নয়, বরং এক অদ্ভুত রাসায়নিক প্রতিক্রিয়া। মনে হচ্ছিল গায়ের চামড়া কেঁপে উঠছে, যেন ভেতর থেকে কিছু একটাকে পরিষ্কার করে দিচ্ছে। জ্যাসপার দাঁতে দাঁত চেপে সহ্য করে। তার বুকের মধ্যে হঠাৎ কিছু একটা খচখচ করতে শুরু করে। আর তখনই মনে পড়ে, আজকে রাত্রে অতিথি কক্ষে সে তো অজ্ঞান হয়েছিল, কিন্তু পুরোপুরি নয়। শেষবার সেই জুসের গ্লাসে 2-3 চুমুক তার চেতনা কেড়ে নিতে পারেনি, তবুও সে মুহূর্তে কেউ তার গায়ে স্পর্শ করেছিল নাকি? জ্যাসপারের দৃষ্টি এক ঝটকায় ফিরে আসে ফিওনার চোখে। জ্যাসপার ফিওনার রক্তমাখা চেহারা দেখে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। তার বুক ধরফর করে ওঠে এখনও। কেমিক্যালের জ্বালাও তার কাছে তুচ্ছ মনে হচ্ছে ফিওনার এমন অবস্থা দেখে। হাতে পায়ে গলার কাছে লেগে আছে শুকনো ভেজা রক্তের ছাপ। ফিওনার চোখে তখন অদ্ভুত এক উষ্ণতা, না যেন কষ্ট, না যেন কোনো রাগ, না বরং এক অনির্বাচিত অনুভূতি। সে ধীরে ধীরে এগিয়ে এসে জ্যাসপারের দিকে। জ্যাসপার হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে নড়তে পারে না, বলতে পারে না কিছু। ফিওনার ডান হাত যেখানে রক্ত লেগে আছে সেটা বাড়িয়ে দেয় জ্যাসপারের গালে। রক্ত জ্যাসপার গালের সাদা চামড়া ছড়িয়ে পড়ে, গরম, ভেজা, আর সেই সাথে ফিওনার কাঁপা কাঁপা হাতের ছোঁয়া। তারপর সে হাতটা নামিয়ে আনে জ্যাসপারের গলার দিকে, চোখ বন্ধ করে গালের বাঁ দিকে আলতো করে স্পর্শ করে। আর তারপর একটা দীর্ঘ চুমু। রক্তমাখা ঠোঁট দিয়ে সে জ্যাসপারের গলায় এক গভীর চুমু এঁকে দেয়। জ্যাসপারের শরীর শিউরে ওঠে। তার দেহে জমে থাকা সব অভিমান, সন্দেহ, প্রশ্ন যেন হঠাৎ করেই বিলীন হয়ে যায়। ফিওনার শরীর থেকে গলে পড়া রক্ত জ্যাসপারের বুকেও ছড়িয়ে পড়তে লাগলো। লাল দাগ হয়ে যাচ্ছিল তার শার্টে। দুজনের দেহ, দুজনের নিঃশ্বাসে মিলেমিশে আতঙ্ক আর আকাঙ্ক্ষায় রূপ নেয়। জ্যাসপার ধীরে ধীরে ফিসফিস করে, ফিওনা, তুমি ঠিক আছো তো? ফিওনা কিছুই বলে না, শুধু রক্তমাখা আঙুল জ্যাসপারের ঠোঁটে ছুঁয়ে বলে, হুশ। হঠাৎ করে ভেনাসের আকাশ কালো হয়ে আসে। এক মুহূর্তে যেন ভেনাস থমকে দাঁড়ায়, আর পরক্ষণে ঝরঝর করে প্রবল বৃষ্টি নামে। বিদ্যুৎ চমকে ওঠে দূর পাহাড়ের কোণে। ফিওনার সাদা পোশাকে লেগে থাকা রক্ত ধুয়ে যায়, একে একে গলে পড়ে যায় বৃষ্টির জলে। সাথে জ্যাসপারের গায়ে লেগে থাকা রক্তের তরলও ধুয়ে যায়। ফিওনার চুল ভিজে গিয়ে ঘাড় বেয়ে ঝুলে পড়েছে। ঠোঁট কাঁপছে ঠান্ডায়, কিন্তু চোখে এক ধরনের অদ্ভুত শীতলতা। জ্যাসপার চমকে ওঠে ফিওনার হাত ধরে, চলো ফিওনা, এই বৃষ্টিতে ভিজলে অসুখ হবে, প্রাসাদে ফিরে চলো প্লিজ। কিন্তু ফিওনা ধীরে ধীরে মাথা নাড়ে। তার কণ্ঠে একটা রহস্যময় শীতলতা মিশে যায়,
না প্রিন্স, আজকে আমাদের বাসর রাত। আমাদের বাসর এখানেই হবে। আমি সবকিছু গুছিয়ে রেখেছি। জ্যাসপারের চোখ বিস্ময়ের ছায়া ঢেকে যায়। সে তাকায় ফিওনার চোখের দিকে, কিন্তু সেখানে কিছুই পড়তে পারে না। ওই দেখো। ফিওনা হঠাৎ মাথা ঘুরিয়ে গাছের তলায় ইশারা করে। জ্যাসপারও তাকায়। একটা ছায়াময় কোণে ঝোপের পাশে রাখা একটা বোতল, একটা কালো রঙের লেবেল ছেঁড়া, কিন্তু তীব্র গন্ধ ঠিকই ছড়াচ্ছে বাতাসে। অ্যালকোহল। তার পাশেই রাখা দুটি মাটির চেরামিক গ্লাস, একটা উল্টে পড়ে আছে, অন্যটা জমেছে বৃষ্টির পানি। জ্যাসপারের গলা শুকিয়ে আসে। তুমি তুমি কি এটা? তার প্রশ্ন শেষ হয় না। ফিওনা ধীরে ধীরে এগিয়ে যায় বোতলের দিকে, তারপর থেমে বলে, আজকের রাতটা শুধু আমাদের। সত্যিটা জানার আগে একটা রাত শুধু ভালোবাসায় ডুবে থাকো না প্রিন্স। রাত গভীর থেকে গভীরতম। পাহাড়ি বাতাসে হালকা কুয়াশা মেশানো। মাথার ওপরে দাঁড়িয়ে আছে এলড্রা গাছ, ড্রাগন রাজের পবিত্র বৃক্ষ, আর সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে ফিওনা আর জ্যাসপার। গাছের রূপালি পাতাগুলো টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে। ফিওনা আর জ্যাসপার ভিজে আছে পুরোপুরি। ফিওনার রেশমি ফ্রক বিশিষ্ট পোশাকটা গায়ে লেপ্টে আছে। চোখে রয়েছে এক অনির্বাচনীয় অপেক্ষা। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে আসে। বৃষ্টি থেমে গিয়েছে অনেক আগে। চারপাশ নীরব। তার গায়ে শেষ কয়েকটা ফোঁটা পড়ল ঝরে। ফিওনা ফিসফিস করে বলল, ইটস কোল্ড। জ্যাসপার হালকা হাসল। গাছের নিচ থেকে অ্যালকোহলের বোতলটা তুলে নিয়ে বলল, দেন লেট মি ওয়ার্ম ইউ, হামিংবার্ড। গাছের নিচে শীতল বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তাও যেন প্রকৃতি কিছুটা তেজি হয়ে উঠেছে। ফিওনা এক পা দুপা করে পিছিয়ে গেল। গাছের দিকে একবার ঠেকে যায় তার পিঠ। আর জ্যাসপার এক পা দুপা করে এগিয়ে যায় তার দিকে। তার চোখে ফুটে ওঠে আগুনের মতো এক তীব্র আকাঙ্ক্ষা, ঠোঁটে একরাশ তৃষ্ণা। ফিওনা পেছনে সরে যাওয়া দেখে জ্যাসপার বাঁকা হাসল। আচমকা ফিওনা এক ঝটকায় এক টানে জ্যাসপারকে নিজের আরও কাছে টেনে নিল। তারপর জ্যাসপার আর এক বিন্দু সময় নষ্ট না করে ফিওনার ঠোঁট দখল করে নিল নিজের ঠোঁটের আয়ত্তে। তীব্রভাবে, রাফভাবে, যেন কোনো দমন নেই, কোনো শ্বাস নেই, শুধু একে অপরকে চাওয়া ছাড়া। ফিওনার শরীর কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, কিন্তু তবুও সে থামে না। তার ঠোঁট, তার ভাষা আজকে শুধু জ্যাসপারকেই চায়। তার ভেতরে দাউ দাউ করে আগুনের লাভা জ্বলে ওঠে। জ্যাসপার একের পর এক চুম্বন করেই যাচ্ছিল রাফলি। তার ঠোঁট একে একে ফিওনার ঠোঁট জোড়া শুষে নিতে থাকে, যেন তার আত্মা, তার হৃদয়, তার পোক্ত ভালোবাসা একত্রিত হতে চায় এই স্পর্শে। ফিওনার ঠোঁটের নিচে জ্যাসপার মৃদু কামড় বসায়, শুরুতে হালকা, কিন্তু তারপর আরও গভীর, তীব্রভাবে। ফিওনার শরীরের প্রতিটি কোষে এক উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু তবুও সে থামেনি, বরং জ্যাসপারকে আরও কাছে টেনে নেয়। জ্যাসপার তার ঠোঁটগুলো দিয়ে একে একে ফিওনার ঠোঁটে, কোণে, গালে ও চুম্বন দিতে থাকে। ফিওনা তার হাত দিয়ে জ্যাসপারের ঘাড় চেপে ধরে, যেন এই মুহূর্তটা কখনো শেষ না হয়। ফিওনা আর জ্যাসপার একে অপরকে এত কাছে পেয়ে যেন সময় থমকে গিয়েছে। ফিওনা যখন বুঝতে পারে বিষয়টি, তখন জ্যাসপার তাকে এক পলকে কোলে তুলে নেয়। তার শরীরটা পুরোপুরি জ্যাসপারের শক্ত হাতের মধ্যে ছিল। ফিওনা দু পা জ্যাসপারের কোমর পেঁচিয়ে ধরে। তাদের শরীর একে অপরের সাথে মিলেমিশে যাচ্ছে। জ্যাসপার তাকে আরও কাছে টেনে আনে, গাছের সাথে ঠেস দিয়ে ধরে। জ্যাসপারের চোখে ফুটে ওঠে এক গভীর আবেদন, এক অদ্ভুত তীব্রতা। এলড্রা গাছের রূপালি পাতাগুলো ঝিম ধরে আছে। বৃষ্টির শেষ কয়েক ফোঁটা ফিসফিস করে পড়ছে পাতার ওপর। জ্যাসপার ফিওনাকে কোল থেকে নামিয়ে দেয়। জ্যাসপারের হাত তখনও সেই সোনালি বোতলটা, ভেনাসের অ্যালকোহল, যা কারো গায়ে পড়লে শরীরে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে। জ্যাসপার বোতলের কর্ক খুলে ফিওনার ঘাড়ের দিক থেকে ঢেলে দেয় কিছুটা। অ্যালকোহলের তরল ধীরে ধীরে গায়ে পড়ে ফিওনার বক্ষের মাঝখান দিয়ে গড়িয়ে নাভি বরাবর পথে। ফিওনার ঠোঁট কেঁপে ওঠে, এক নিমেষে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। জ্যাসপার ফিওনার কানের কাছে মুখ নিয়ে বলে, দিস ইজেন্ট অ্যালকোহল। জ্যাসপার ফিসফিস করে উঠছে, ইটস এ কি, ওপেন এভরি ইঞ্চ ফর ইউ। বলে জ্যাসপার অ্যালকোহল গড়িয়ে পড়া তরল সেই পথ অনুসরণ করে লোহন করতে থাকে, ঘাড় থেকে শুরু করে বুকের মাঝখানে, থেমে থেমে আরেকটু চাপ প্রয়োগ করে দিয়ে। ফিওনার পায়ের আঙুল কুঁচকে আসে। তারপর সে ফিওনার রেশমি পোশাক আস্তে আস্তে করে খুলতে থাকে। প্রথমে জামার কাঁধের ফিতাটা ফেলে দেয় কাঁধ থেকে, তারপর বাকি কাপড় পড়ে যায় গাছের পাতা আর ফুলের তৈরি বিছানার নিচে। ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার ভেজা বাদামি চুল গড়িয়ে পড়ে পিঠের ওপরে। গাছের নিচে দাঁড়িয়ে থাকা ফিওনার চোখে তখন এক অদ্ভুত তীব্রতা, একটুও ভয় নেই, একটুও লজ্জা নেই। জ্যাসপার এক পা করে এগিয়ে আসে। তার হাতে তখনও সেই অ্যালকোহলের বোতল। সে এক মুহূর্তে দাঁড়িয়ে দেখে ফিওনার নগ্ন পিঠ,
জলে ভিজে চিকচিক করে উঠেছে সেই পিঠ। তারপর সে পুনরায় বোতলের ঢাকনা খুলে খুব আস্তে করে ফিওনার পিঠের ওপর অ্যালকোহল ঢেলে দেয়। ঠান্ডা তরলটা ফিওনার গোটা শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়। সে চোখ বন্ধ করে শ্বাস আটকে রাখে। জ্যাসপার বোতলটা নামিয়ে ফেলে, তারপর তার ঠোঁট নামিয়ে আনে ফিওনার সেই ভেজা পিঠে। এক এক ফোঁটা করে অ্যালকোহলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে সে চুম্বন করতে থাকে, পিঠের গোড়া থেকে ধীরে ধীরে কাঁধ, অতঃপর কাঁধে। ফিওনা নিজের ঠোঁট কামড়ে ধরে, কিন্তু যখন জ্যাসপার জিভ তার মেরুদণ্ড বরাবর নিচে নামতে থাকে, অ্যালকোহলের স্বাদ আর জ্যাসপারের স্পর্শ একসাথে জ্বালিয়ে তোলে তার অনুভূতিগুলো। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। জ্যাসপার ফিওনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, ইটস টেস্ট এভরি ড্রপ ফ্রম ইউ টুনাইট হামিংবার্ড। এটা বলেই জ্যাসপার পুনরায় ফিওনার নরম পিঠে আরও গভীর চুম্বন এঁকে দিতে থাকে। কিন্তু ফিওনা এবার থামিয়ে দেয় জ্যাসপারকে। জাস্ট লাই ডাউন নাও। ফিওনা বলে ওঠে, তার চোখে হালকা খুশির দৃষ্টি, তাতে সাহস, স্পর্ধা আর তৃষ্ণা মিলেমিশে একাকার। জ্যাসপার চমকে ওঠে কিছুটা। ফিওনার ঠোঁটে চোখে এই আগুনটা যেন ঝলসে দিতে চায় জ্যাসপারকে। ফিওনা অ্যালকোহলের বোতলটা হাতে তুলে নেয়। সে হাঁটু গেড়ে বসে পড়ে জ্যাসপারের উরুর উপরে। একে একে করে জ্যাসপারের পোশাক খুলে ফেলে বুকটা উন্মুক্ত করে দেয়। তারপর অ্যালকোহল ঢেলে দেয় জ্যাসপারের গায়ে। জ্যাসপারের ঘাড় বেয়ে বুকের মাঝপথ ধরে পেট পর্যন্ত পৌঁছে যায় অ্যালকোহলের তরল। ফিওনা নিজের ঠোঁট দিয়ে এক ফোঁটা করে অ্যালকোহল ছাড়ে না, শুধু সবটুকু শুষে নেয়। লালচে মুখে সে জ্যাসপারের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ইউর টার্ন টু বার্ন, ফিওনা ফিসফিস করে বলে। জ্যাসপার মৃদু কাঁপল। সেই কম্পন ড্রাগনের মতো না, এক পুরুষের মতো, যাকে একজন নারী পুড়িয়ে দিচ্ছে নিজের হাতে। ফিওনা তার ঠোঁট দিয়ে জ্যাসপারের বুকের ওপর ঠেসে রাখে, দাঁত দিয়ে একটুখানি চেপে ধরে কামড় বসায় জ্যাসপারের উন্মুক্ত বুকে। পুনরায় চুম্বন করতে করতে জ্যাসপারের পেট বরাবর নেমে আসে তার ঠোঁট জোড়া। এক হাত জ্যাসপারের বুকে আঁকড়ে ধরে, আরেক হাতে তার পায়ের ভেতরে বয়ে যায় হালকা ছোঁয়া। ইউ টাচ মি লাইক আই স প্রেগেল, ফিওনা বলল ফিসফিস কণ্ঠে, বাট টুনাইট আই উইল শো ইউ আই এম মেড অফ ফায়ার টু। যে শরীরের সমস্ত বাধা দিয়ে তারা দুজন তখন পাতার বিছানা, একে অপরের উপর আগুনের রেখা এঁকে চলেছে প্রতিটা মুহূর্তে। জ্যাসপার এবার চিৎকার করে উঠল, ইউ আর নট এ হামিংবার্ড টুনাইট, ইউ আর দ্য ফ্লেম, দ্য কনসম, এ ড্রাগন। তাদের দেহ ছটফট করে ওঠে, তাদের নিঃশ্বাসে পাহাড় কেঁপে উঠছে, পাতারা ঝরে পড়ছে। রাত নিশ্চুপ হয়ে গেল, আর গাছের নিচে শুধু দুটি দেহ, দুই দেহের আগুন আর এক আত্মার প্রেমের বিস্ফোরণ। জ্যাসপার ফিওনার শরীরকে এমনভাবে ছুঁতে থাকে যেন প্রতিটা অংশে সে আগুনের দাবানলে জ্বালিয়ে দিতে চায়। ফিওনা আর সহ্য করতে পারে না, তার দেহ আর হৃদয় দুটোই একসাথে কাঁপছে। সে নিচু গলায় ফিসফিস করে বলে, টেক মি নাও, নো মোর ওয়েটিং। জ্যাসপার ততক্ষণে তাকে শুইয়ে দেয় গাছের পাতার নিচে আর ফুলের বিছিয়ে থাকা বিছানায়। জ্যাসপারের উন্মুক্ত উষ্ণ শরীর এক মুহূর্তে ফিওনার উপর ঝুঁকে পড়ে। তারপর ফিওনার চোখে চোখ রেখে জ্যাসপার থেমে যায় এক মুহূর্ত, যেন তার ভেতরে ড্রাগন কিছু বলার অপেক্ষায়। তখনই ফিওনা জ্যাসপারের কাঁধে হাত রেখে কানে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, ডোন্ট বি জেন্টেল, আই এম নট ব্রেকেবল, আই এম ইয়োর্স, সো টেক মি লাইক ইউ মিন ইট। জ্যাসপারের চোখ রক্তিম হয়ে ওঠে, নিঃশ্বাস জ্বলে ওঠে, আর চোখে আগুন জ্বালা দৃষ্টি, ঠোঁটের কোণায় এক শিকারীর মতো হালকা হাসি। সে ফিওনার চিবুকে আঙুল রেখে এক পলকও না সরিয়ে দৃঢ় গলায় বলে, দেন বি রেডি হামিংবার্ড, টুনাইট আই এম গোনা টু শো ইউ হেভেন, টুনাইট আই ওয়ান্ট টু হিয়ার ইউর স্ক্রিম মাই নেম, লেট দ্য স্টার্স উইটনেস হাউ লাউড আই ক্যান মেক ইউ বেগ ফর মোর। তারা দুজনেই এক হয়ে যায় তীব্র আগুনের মতো জ্বালা ছোঁয়ার উত্তাপে। জ্যাসপার থামেনি, ফিওনাকে ছিন্ন ভিন্ন করে দেয়, একবার জোরে, একবার টানে, আর একবার ভালোবাসায়। ফিওনার ঠোঁট কামড়ে ধরে, চোখ বন্ধ করে রাখে, এক হাতে মাটি আঁকড়ে ধরে। ফিওনা নিজেও আর থামে না, তার হাত, তার ঠোঁট সবকিছু দিয়ে জ্যাসপারকে দাবিয়ে দেয়। পাতারা কাঁপে, রাত চিৎকার করে ওঠে, আর গাছের নিচে শুধু দুই দেহ, দুই আত্মা এক স্বর্গ গড়ে তোলে, যেই স্বর্গে তারা নিজেরাই হয়ে উঠেছে রাজা আর রানী।